নাইনে বেসিক্যালি আমি সায়েন্সে সবটাতেই ফেল করেছিলাম। পড়াশোনার প্রতি অতটা ঝোঁক ছিল না আমার তখন। কোনো রকম করে পাস করতে পারলেই বাঁচি। সব পিএসসি মিলে টপ 50 খারাপ ব্রাঞ্চের মধ্যে হচ্ছে আমার একটা ব্রাঞ্চ। আচ্ছা, তো সেই ব্রাঞ্চে প্রথম পোস্টিং ওখানে? প্রথম পোস্টিং। আচ্ছা। আমার জন্য আমি কাউকে চাকরি ছাড়তে বলবো না বা এনকারেজ করবো না। ও যাতে ভালো করে চাকরি করে, হুম। আমি সেই সেটার জন্য আমি লড়াই করব। সেটার জন্য আমি লড়াই করবো। আর আমি করেছি, আমি পেরেছিও। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার ছোটবেলার বন্ধু সৌরভকে পেয়েছি পাশে, এবং ওর লাইফের জার্নিটা নিয়ে একটা আলোচনা করব, কারণ ও এখন একজন সফল ব্যাংকার। কিন্তু এক ধাপেই সে ব্যাংকার হতে পারেনি, তার পেছনে অনেক গল্প আছে। সেই গল্পগুলোই আজকে আলোচনার বিষয়। সৌরভকে ইন্ট্রোডিউস করানোর মতো সেরকম কিছু নেই, গল্পের মধ্যে দিয়ে ইন্ট্রোডিউস করব। সৌরভের কাছে প্রথম প্রশ্ন যে, আমরা তো একসঙ্গে স্কুলে পড়তাম। স্কুলে পড়তে পড়তে হয়েছিল কি, যে একটা সময় আমাদের বন্ধুত্বের মধ্যে একটা গ্যাপ চলে এসেছিল। সেই গ্যাপটা কেন এসেছিল যদি বলিস। প্রাইমারি থেকে তো আমরা একসাথেই বিবেকানন্দ স্কুলে পড়েছি। প্রাইমারি থেকে চেনা জানা, সেই মানে ওয়ান থেকেই, শিশু সদন থেকে চেনা জানা। শিশু সদন থেকে তারপর আমরা বিবেকানন্দে চান্স পেলাম সবাই একসাথে। তারপর 5, 6, 7 আমি তো অত ভালো স্টুডেন্ট ছিলাম না ওই টাইমে, এখনও নাই, মানে পড়াশোনার প্রতি অতটা ঝোঁক ছিল না আমার তখন। কোনো রকম করে পাস করতে পারলেই বাঁচি। দিয়ে নাইনে তো আমি ফেল করে যাই। তারপর থেকে তো একটু মানে ডিস্টেন্স হয়ে যায়। তারপর 10-এর পর তোরা বিবেকানন্দে থেকে গেলি, আমি চলে গেলাম অক্রমণীতে। দিয়ে মানে রাস্তায় দেখা সাক্ষাৎ হলে কথা টথা হতো এমনি, বা মাঝে সাঝে টাচেও ছিলাম। ওই রকম ঘনিষ্ঠ বন্ধুত্বটা কমে তারপর গেছে। থেকে কমে গেছিলো। তো বিষয়টা হচ্ছে যে, নাইনে ফেল করেছিলি বললি, পরবর্তীকালে এখন আমরা শুনলাম যে সে একটা ব্যাংকার, এসবিআই ব্যাংকে ক্লার্ক। তো নাইনে কি কি সাবজেক্টে ফেল করেছিলি? নাইনে বেসিক্যালি আমি সায়েন্সে সবটাতেই ফেল করেছিলাম। আমাদের তো নাইনে ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স ছিল। তো আমি তিনটেতেই ফেল করেছিলাম। মানে আমাদের স্কুলে তিনটে সাবজেক্টে ফেল করা মানে বিশাল ব্যাপার। এবং এটার জন্য আমাদের জার্নি স্কুলে আলাদা হয়ে গেল। যে সৌরভ যেহেতু ফেল করে গেল, ওর ক্লাসটাতে একটা ক্লাস পেছনে থেকে গেল, আমরা একটা ক্লাস এগিয়ে গেলাম, সেই থেকে আমরা আলাদা হয়ে গেলাম। তারপরে আমাদের স্কুলে একটা বিষয় আছে যে, আমাদের স্কুলে শুধুমাত্রই এইচএসএ সায়েন্স পড়ানো হয়। তো সেক্ষেত্রে সৌরভ সায়েন্স তো নিসনি। না, কি নিয়ে সায়েন্স। পড়াশোনা করেছিলি এইচএসএ? আমি আর্টস নিয়ে। আর্টস নিয়ে। আচ্ছা, এখানেও একটা টুইস্ট আছে। আমি যতদূর শুনেছি মাঝখানে সায়েন্স নেওয়ার চেষ্টা করেছিলি বা ভেবেছিলি যে সায়েন্স হ্যাঁ, নিয়ে এগোবো। কি সায়েন্স হয়েছিল নিয়ে। গল্পটা যদি একটু বলিস। সায়েন্স নিয়ে তো 9 থেকে বলি। হুম। 9-এ যখন দ্বিতীয়বার সুযোগ পেলাম, তো প্রথমে ভেঙে গেছিলাম, কিন্তু সময় যেতে যেতে সেই টাইমটাকে মনে হলো যে না, ভালো করে ইউটিলাইজ করি। 9-এই আবার মানে আমি যদি 9-এর টপিকগুলো নিশ্চয়ই শিখিনি বলেই ফেল করেছিলাম, তো সেগুলোই ভালো করে পড়ি। 9 পাস করলাম, তারপর মাধ্যমিক দিলাম। মাধ্যমিকেও মানে খুব ভালো না, খুব খারাপও না, এই 560 মতন পেয়েছিলাম। তো মোটামুটি রেজাল্ট বলা চলে তখনকার দিনে। হুম। দিয়ে সায়েন্স। যেখানে আমাদের স্কুলে অ্যাভারেজ 600-র উপরে থাকে। হ্যাঁ। দিয়ে তারপরে 11-এ যখন মানে মাধ্যমিক দেওয়ার ওই 3 মাসের পিরিয়ডটা, ওখানে তো সবাই টিউশন ফিউশন পড়া শুরু করে হুম। দেয়। হুম। তো সবার ঝোঁকে সায়েন্স না পড়লে কোনো লাভ নাই, সায়েন্সেই সব। তো ওগুলো শুনে মনে হলো যে না, সায়েন্স ট্রাই করে দেখি। তো সায়েন্স নিয়ে শুরু করলাম পড়া। এদিকে টিউশনগুলো তো শুরু হয়ে গেছে। স্কুলে তখনও ভর্তি হয়নি বা ভর্তির মানে সময়ও আসেনি। দিয়ে এই করতে করতে বাঁশবাড়ি স্কুলে আর জেলা স্কুলে ভর্তি হয়েছিলাম। বিবেকানন্দ স্কুলে ভর্তি হতে পারিনি নম্বরের জন্য। তো 1 মাস বাঁশবাড়ি স্কুলে ক্লাসও করেছিলাম। একটা আমাদের ফিজিক্স একটা দাদার কাছে আমি পড়তাম। তো সেই দাদা একদিন একটা অঙ্ক করাচ্ছিল। অঙ্কটাও আমার মনে আছে এখনো। ওই অঙ্কটা করতে করতে আমি ডিসাইড করি যে আমি সায়েন্স পড়বো না। তাতে যদি আমাকে আবার 1 বছর লস দিতে হয় আমি দিব, কিন্তু সায়েন্স পড়বো না। আচ্ছা, তো তারপরে কি হলো? তারপরে অক্রমণী স্কুলে মানে ভর্তি হয়ে গেলাম। টাইম পিরিয়ড থাকে একটা, সেই টাইম পিরিয়ডের মধ্যেই মানে আমার মাথায় চলে এসেছিলো যে না, আর্টস পড়বো। তো অক্রমণী স্কুলে ভর্তি হলাম। লাকিলি আমার ইয়ার লস হয়নি, দিয়ে তারপর থেকে আর্টস নিয়েই কন্টিনিউ করেছি। আর্টস নিয়েই কন্টিনিউ করেছে, কারণ সায়েন্স না নিলে আমাদের স্কুলে ভর্তি হওয়ার কোনো সুযোগও ছিল না। আর যেহেতু আর্টস নিয়ে পড়ার একটা ইচ্ছা ছিল, মানে ইচ্ছা কি, যে সায়েন্সের প্রতি ভয়টা চলে এসেছিলো। এই ভয়টার পেছনেও কিছু কারণ থাকে, টিচারের কিছু মানে বিষয় থাকে। একটা ছেলে সায়েন্স পড়বে কিনা সেটা আলটিমেটলি একজন টিচারই ঠিক করতে পারেন। কারণ ছেলেটা প্রথম মাধ্যমিকের পরে যখন এইচএসের অত ভাস্ট সিলেবাস দেখে সায়েন্সের, সেক্ষেত্রে সবার ভয় পাওয়াটা স্বাভাবিক বিষয়। যারা মানে মিডিওকার ক্যাটাগরির ছেলে, খুব অ্যাডভান্স হলে আলাদা বিষয়, তারা তো মাধ্যমিক থেকে নিট জেইর প্রিপারেশনের জন্য এইচএসের পড়াশোনা শুরু করে দেয়। কিন্তু আমাদের মতো সাধারণ ছেলেপেলেরা
সবসময় সায়েন্স নিয়ে এগোতে পারে না। তো সৌরভ যেটা বললো শুনলাম যে সায়েন্সে ওই একটা প্রশ্ন বুঝতে গিয়ে ওর সমস্যা হয়েছিল, সেদিনইও ঠিক করেছিল যে ও আর সায়েন্স নিয়ে এগোবে না। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে যে একটা বল, একটা বলের ওয়েট দেওয়া আছে, হুম, আর গ্র্যাভিটেশনাল ফোর্স দেওয়া আছে, তো আর হাইট দেওয়া আছে, যে হুম, বলটাকে আমি এই হাইট থেকে ছাড়লাম, হুম। তো বলটা কয় ড্রপে থামবে। কয় ড্রপে থামবে? তো সেটা যাই হোক, মোটামুটি 5-6 অঙ্ক ছিল। হ্যাঁ, আমি অর্ধেকেই ডিসাইড করে নিয়েছি যে আর সায়েন্স আমাদের হবে আর না। হবে না আমার দ্বারা। আচ্ছা, তারপরে এইচএসে আর্টস গ্রুপে ভর্তি হলো সৌরভ অক্রমণী স্কুলে। অক্রমণী স্কুল আমাদের মালদাতে খুব ভালো স্কুল। এইচএসে মোটামুটি রেজাল্ট হয়েছিল নাকি? এইচএসে ভালো রেজাল্ট হয়েছিল, এইচএসে ভালো রেজাল্ট এই হয়েছিল। 430 ছিল, 430 খুবই এক্সাক্ট ভালো 430। রেজাল্ট। 500-র মধ্যে 430 খুবই ভালো রেজাল্ট। কিন্তু এখানেই কিন্তুটা, যে আর্টস নিয়ে পড়ে ভালো রেজাল্ট করলো সে পরবর্তীকালে ব্যাংকের জব প্রোফাইলে ঢুকলো। এবং আমরা জানি যে ব্যাংকে চাকরি করতে গেলে বা চাকরি পেতে গেলে ম্যাথামেটিক্স, রিজনিং এটা প্রচণ্ড স্ট্রং হওয়া দরকার, মানে এক্সট্রিম লেভেলে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে হয়। তো সেই জার্নিটা কি করে হলো, সৌরভের কি স্ট্র্যাটেজি ছিল, সেগুলো সব শুনবো আজকের ভিডিওতে। মাঝখানে একটু শুনি যে এইচএস এর পরে যখন তুই গ্র্যাজুয়েশন নিয়েছিলি, আমি শুনেছিলাম তুই নাকি ডিস্টেন্সে পড়াশোনা করছিলি এবং বাইরে চলে গেছিলি হ্যাঁ। চাকরির পড়া এবং গ্র্যাজুয়েশন একসঙ্গে করার জন্য। এই বিষয়টা যদি বলিস। আমি 2018-তে এইচএস পাস করি। দিয়ে তখন এত অনলাইনের যুগ আসেনি, যে অনলাইনে কোচিং বা ইউটিউবে বা এত ম্যাটেরিয়ালও ছিল না অনলাইনে, তখন সব অনলাইনে, করোনার আগে। তো তখন সব অফলাইনে? সব অফলাইনে। তখন আমি ডিসাইড করি যে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করি, কারণ আমার ছোটো থেকেই টার্গেট ছিল যে যাই করব সরকারি চাকরি করব। এটা কেন এসেছিল? এটা 9-এ ফেল করার পর এসেছিলো, যে 9-এ ফেল করার পর যখন মানে বুঝতে পারলাম যে আলটিমেট সাকসেস হচ্ছে সরকারি চাকরি আমাদের সমাজে, হুম। তো তখন থেকে জেদটা আসে যে না, চাকরি নিয়ে দেখাবো। মানে তখন এটাই মনে হয়েছিল যে বন্ধু বান্ধব পরিবার এখন যত হেয় করছে, চাকরি পেলে হয়তো সেটা করবে হ্যাঁ, না। একদম তাই। তারপরে তুই বাইরে চলি, বাইরে কোথায় গেছিলি পড়াশোনার আমি জন্য? দিল্লিতে ছিলাম, মুখার্জিনগর। দিল্লিতে সেখানে আমি মুখার্জিনগর। স্টাফ সিলেকশনের জন্য প্রিপারেশন শুরু করি। হুম, তো এইচএস দেওয়ার সূত্রে ওখানে এসএসসির 3টে পরীক্ষা হয় মেন, হুম, একটা এমটিএস, একটা সিএইচএসএল, একটা সিজিএল। সিজিএলের জন্য গ্র্যাজুয়েট হতে হয়, হুম। আর সিএইচএসএল এমটিএসের জন্য এইচএস এইচএস পাস আর করলে 10 মাধ্যমিক। থাকলেই হবে। হুম, তো আমি ওগুলো পরীক্ষা দিতে শুরু করি। হুম, দিতে দিতে তখন আমার রিয়েলাইজ হয় যে অঙ্ক ছাড়া চাকরি পরীক্ষায় গতি নেই। হুম। সে যে পরীক্ষায় হোক, ব্যাংক হোক, এসএসসি হোক, রেল হোক, যাই হোক, অঙ্ক করতেই হবে। অঙ্ক আবার করতেই হবে। ওই একটা ডিপ্রেশন ফেজ আছে তখন, যে যে অঙ্ক ছেড়ে পালাচ্ছিলাম সেই অঙ্কতে আবার কি করে করব। বেশ, মানে অঙ্ক ছেড়ে পালাতে পালাতে অঙ্ক আবার চলেই আসলো। তো এর পরের যে বিষয়টা, যে তুই সিজিএল দিয়েছিলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুই কি কি পরীক্ষায় প্রিলিমস কোয়ালিফাই করেছিলি। মানে এতগুলো পরীক্ষায় প্রিলিমস কোয়ালিফাই করে মেন্সে গিয়ে যে আটকে যাওয়া, সেটার যে ধাক্কাটা, সেটা কিন্তু কঠিন একটা ধাক্কা। ডাব্লিউবিসিএস প্রিলিমস, এসএসসি, সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের প্রিলিমস কিন্তু খুব কঠিন, মানে প্রিলিমস কোয়ালিফাই করাই কঠিন। অ্যাপকার্ডের প্রিলিমস, পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস, যেটা 5-6 বছর পর পর হয়েছে। আমি যেবার এসএসসি সিজিএল প্রিলিমস পাস করেছি, আমার টাইমে প্যাটার্ন আলাদা ছিল, হুম, এখন প্যাটার্ন আলাদা। তখন প্রিলিমসেও মনে হয় জিএস ইংলিশ থাকতো, এখন যেটা মনে হয় প্রিলিমসে নেই, না কম ওয়েটেজ আছে। হুম, হুম। তো এই বিষয়গুলো বল, এই টাইমটায় নিজেকে কি করে হ্যান্ডেল করেছিলি? 2018-তে যখন দিল্লি যাই, তখন প্রথমে তো ওই জেদ আবার আনলাম যে না, অঙ্ক শিখে দেখাবো। তো তখন দিল্লিতে মোটামুটি এখন যারা মানে নাম শুনে হবে, রাকেশ যাদব স্যার, যারা তখনকার দিনে মানে অফলাইনের দিনে গোটা ভারতে প্রচলিত ছিল, তাদের কাছে লাইভ ক্লাস করতাম মানে অফলাইনে। তো সেখান থেকে অঙ্ক শিখতে শিখতে অঙ্কর একটা বেস জন্মালো, যে না, অঙ্ক পারছি এবার। এবার চাকরির পরীক্ষায় দু রকম অঙ্ক হয়, একটা হয় কোয়ান্ট আর একটা হয় অ্যাডভান্স ম্যাথ। তো অ্যাডভান্স ম্যাথটা এখনও প্রবলেমেটিক হয় আমার দ্বারা, মানে যেহেতু ওইভাবে মানে ছোটো থেকে শিখে আসেনি, লজিক দিয়ে ট্রিক দিয়ে হুম, কোয়ান্টটা করা যায়। অ্যাডভান্স ম্যাথের জন্য মানে অ্যাডভান্স ম্যাথ মানে হচ্ছে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি হুম, বা বীজগণিত যেগুলো আমরা বলি। তো সেগুলোতে এখনও অতটা ভালো পারি না, ব্যাংকে দরকারও হয় না হুম, বলে হয়তো ব্যাংকের পরীক্ষাগুলো পাস করছি। হুম, দিয়ে 2018-19 সালের দিকে যখন বুঝতে পারলাম যে না, অ্যাডভান্স ম্যাথটাও আমার দ্বারা হবে না, তখন আবার নিজের ট্র্যাক চেঞ্জ করলাম, হুম। ফিরে আসলাম স্টেট গভর্নমেন্টের চাকরিগুলোতে। যেমন ডাব্লিউবিসিএস এর জন্য খেটেছিলাম, সাথে সাথে পিএসসিও একবার পাস করেছিলাম, পিএসসি ক্লার্কশিপ একটা পরীক্ষা হয়েছিল, সেখানে মানে রাজ্য সরকারের দুর্নীতি হোক বা কিছু হোক, পাস করতে পারেনি। পরীক্ষা ভালো হয়েছিল মানে মেন্সে? মেন্সে, ফিলিমসে ভালো নম্বর ছিল, মেন্সেও আমার পরীক্ষা ভালো হয়েছিল। আমি মেন্সের এবার কীরকম করে ভ্যালুয়েশন হয় খাতা, তখনকার দিনে তো হুম, হুম। বলা মুশকিল। সেটাই।
ওটা আমাদের দর্শকরা বুঝতে পারবে। আচ্ছা, এই হলো বিষয়। মানে আমরা যদি ট্র্যাকটা ভাবি, 9-এ অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স বা বায়ো সায়েন্সে ফেল, তারপরে আবার চাকরির পরীক্ষার জন্য সেক্ষেত্রে যে অঙ্কটা লাগে সেখানটাতে একবার ধাক্কা খাওয়া, যে অ্যাডভান্স ম্যাথ হচ্ছে না, এবং এই পরীক্ষাগুলো প্রিলিমস কোয়ালিফাই করে আটকে যাওয়া। তারপরে তারপরে কি হলো? তারপরে 2000 এই করতে করতে লকডাউন আসে। হুম, লকডাউনে তো সবাই ডিপ্রেস ছিল, আমিও। কোনো রকম পরীক্ষা হচ্ছে না, কিছু হচ্ছে না, কি করব। 6-7 মাস মানে প্রায় বসে থাকাই কাটানো চলে। দিয়ে ওই টাইমে একটা পরীক্ষার সম্বন্ধে জানতে পারি, যে এরকম এয়ারফোর্সের একটা পরীক্ষা হয়, অ্যাফক্যাট, যেটাতে আর্মিতে লেফটেন্যান্ট ইকুইভ্যালেন্ট পোস্ট পাওয়া যায় এয়ারফোর্সে। তো ওটার জন্য প্রিপারেশন শুরু করি। এবার স্বভাবত এয়ারফোর্স, তো একটু ফিজিক্যালও দরকার ছিল। ফিজিক্যাল আর পড়াশোনা পাশাপাশি চালিয়ে যায়। তো সেটার মানে হয়েছিল পরীক্ষা 2022 সালে, আর পাস করেছি। দিয়ে ওটার আবার এসএসবি ইন্টারভিউ হয়, হুম, যে ইন্টারভিউ 5 দিন ধরে চলে। হুম। 5 দিন ধরে এয়ারফোর্স ক্যাম্পে থাকা, খাওয়া, ঘুমানো সব কিছু। তো ইন্টারভিউ গিয়ে আমি বাদ হই। ওইটা একটা ব্রেকডাউন ছিল। তুই তারপর বলেছিলি থেকে, যে নিয়ে যাচ্ছে তোকে অনেক হ্যাঁ, বিষয় আছে। তারপর থেকে ব্যাংকে সুইচ করি আমি। ব্যাংকে সুইচ করলি, ব্যাংকে সুইচ করার পরে তুই নিজের পোটেনশিয়ালটা বুঝতে পারলি যে তুই অঙ্ক ভালো করছিস, হুম। কোয়ান্ট ভালো করছিস, রিজনিং ভালো করছিস, কারণ সেগুলো ছাড়া তো সম্ভবই না হ্যাঁ, ব্যাংকে কোয়ালিফাই করা। কিন্তু এর আগে যে বিষয়টা হয়েছিল, তুই কতগুলো ব্যাংকের পরীক্ষা দিয়েছিলি, তারপরে গিয়ে তো রিজবে এর ক্লার্কের। মানে 2022 সাল অব্দি আমি ব্যাংকের পরীক্ষা দিইনি। 2022-এর না, থেকে দিসনি, 22-এর পর থেকে দিয়েছিস? 23-এর সেশন থেকে শুরু করেছি ব্যাংকের 23-এর পরীক্ষা সেশন দেওয়া। থেকে কতগুলো পরীক্ষা দিয়েছিলি? 23-এর সব মোটামুটি কটা একটা রাফ দিয়েছি। হিসেব। 23-এর সব কটা মানে? মানে 6টা ব্যাংকের মেন 6টা পরীক্ষা হয়। 6টা পরীক্ষা। এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, হুম, আইবিএস ক্লার্ক, আইবিএস পিও, আর হুম, আরআরবি ক্লার্ক, আরআরবি পিও। হুম, 23 সালে 6টায় পরীক্ষা দিয়েছি, একটা হুম। তো হয়নি। মানে 24-এ প্রিলিও হয়নি? না, কিছুর প্রিলিমস হয়েছিল, যেমন আচ্ছা, আইবিএস পিওর প্রিলিমস হয়েছিল। আচ্ছা। আর মনে পড়ছে না এখন, তবে একটা মনে হয় আরো প্রিলিমস বেরিয়েছিল ওই বছর 2023 সালে। হুম। ছ মাসের প্রিপারেশনে, হ্যাঁ। দেখো এই জিনিসটাও বোঝার। 6 মাসের প্রিপারেশনে একটা ছেলে যে অঙ্ক থেকে বারবার পালিয়ে এসেছে, দুবার জীবনে পালিয়েছে, যে অঙ্ক পারছি না, অঙ্ক পারছি না, তারপরে সে কিন্তু একটা ব্যাংকের পরীক্ষার প্রিলিমস কোয়ালিফাই করলো। তারপরে দু হাজার তারপরে তেইশের সেশন গেল, দু হাজার 24। তেইশের সেশন গেল, 2024-এ শুরু করি আবার হুম। নতুন করে। তুই মানে তখন আরেকবার বাইরে গেছিলি, 2024-এ কলকাতা চলে গেছিলাম। কলকাতা চলে গেছিলি। কলকাতায় গিয়ে কলকাতায় ব্যাংকের পড়াশোনা হচ্ছিল। কলকাতায় একটা স্যার ছিলেন, হুম, ওনার খোঁজ পাই ফেসবুক থেকে। হুম, দিয়ে ওনার সাথে অনলাইনে টাচে ছিলাম আমি হুম, 2023 সালেও। তো উনি আমাকে বলেন যে আমার কাছে কলকাতায়, হুম, আমি মানে তোকে দিয়ে করাতে পারবো। হুম, স্যারের কথাতেই বিশ্বাস হয় যে না, মানে যাওয়া উচিত একবার। হুম। তো 2024-এ কলকাতায় শিফট হয়। তারপর 2024-এ আবার ভালো করে। পড়াশোনা শুরু হয়। হুম। এবার একটা বিষয় যেটা আমার এখন মনে পড়লো এই গল্প করতে করতে, 2024-এর সেশনও শেষ, সব ব্যাংকের পরীক্ষায় সৌরভ বেশিরভাগ পরীক্ষাতে প্রিলি কোয়ালিফাই করে গেছে। মেন্সের কী হবে না হবে এগুলো সৌরভ জানে না। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, এয়ারপোর্টের মাঠ, তখন যা যা মানে আমরা ওখানে গিয়ে আর কি গল্প টল্প করতাম, ওখানে একদিন দাঁড়িয়ে আছি। তো আমারও তখন দু একটা প্রিলি কোয়ালিফাই হয়েছিল, ওর সঙ্গে গল্প করছি যে ভাই কী করবি এবার। ও আমার থেকে মানে অলরেডি এগিয়ে আছে, মানে ওর অনেকগুলো প্রিলি কোয়ালিফাই হয়েছে, আমার হয়তো এক দুটো হয়েছে, আমি জাস্ট ঢুকছি বিষয়টাতে। তো তখন সৌরভ আমাকে একটা কথা বলেছিল, এই বাড়ি দেখবো ভাই, যদি এটা হলো ভালো, না হলে ব্যাগপত্র গুটিয়ে দুবাই চলে যাবো, ওখানে গিয়ে যা কাজ পাবো, লেবারের কাজ হোক, যাই কাজ হোক, ট্রাক্টর চালানো হোক, সেটাই করবো। তো যাই হোক, তারপরে কি হলো? তারপরে 2024 সালে কলকাতায় গিয়ে আবার শুরু হয়। হুম, অ্যাকচুয়ালি 24 না, 23-এর ডিসেম্বরে শিফট হয়ে যায়। হুম, তো প্রথমে 6 মাসের একটা স্টাডি প্ল্যান বানাই, হুম, কারণ 2024-এর জুলাই আগস্ট থেকে আবার পরীক্ষা শুরু হবে। তো 2024-এর এসবিআই ক্লার্ক আগে বেরিয়ে যায়। হুম, তো আমি মানে ওই নতুন নতুন প্রিপারেশনের মাঝখানে 3-4 মাসের গ্যাপ, মানে যেহেতু 2023-এ হলো না, তারপরে আবার নতুন করে কলকাতা শিফট হয়ে এসবিআই ক্লার্কের জন্য মানে কোনো প্রিপারেশন ছিল না আমার। মানে আমি প্রিলিমসের হয়তো একটা মকও দিয়ে হবো না। দিয়ে 2024-এ আমার যতদূর মনে হয়, হ্যাঁ, 2024-এ এসবিআই যখন নোটিফিকেশন বেরোয়, তখন ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি দেয়নি। 30টা না 40টা ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে হয়তো হার্ডলি 15টা জেনারেল ছিল। তো ভরা যেত না ওয়েস্ট বেঙ্গল থেকে। তখন আসাম থেকে ভরলাম। আসামে জেনারেল ক্যান্ডিডেট মানে জেনারেল সিট বেশি ছিল। হুম। আর প্লাস আসামে একটা বেনিফিট ছিল যে ওখানে বাংলা এলপিটি দিতে লোকালিটি। হয় না। হুম, ব্যাংকে এলপিটির ব্যাপারটাও থাকে। তো ভরলাম, ফিল আপ করলাম, প্রিলিমস দিলাম, প্রিলিমস পাস করে গেলাম। দিয়ে তার 15 দিন কি 20 দিন পর মেন্স দেয় ডেট। এসবিআই ওরকমই করে, যে হুম, 7 দিন আগে হঠাৎ করে জানিয়ে দিল যে এই এই তারিখে মেন্স চলে আসো। কোনো প্রিপারেশন নাই মেন্সের, হুম, ঘুরতে যাচ্ছি এরকম একটা ব্যাপার। পরীক্ষা দিয়ে আসলাম। পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো হলো। হুম, মনে হলো যে না, হয়ে যাবে এটা। হুম।
আর 2024 ছিল ইলেকশন, লোকসভা ইলেকশন। তো ইলেকশনের জন্য কোথাও একটা ইউটি ছিল, লাদাখ মনে হয়, লাদাখে পরীক্ষা নিতে পারেনি ওরা। তো পরীক্ষাটা পিছিয়ে গেল 6 মাস, লাদাখের পরীক্ষাটা। তারপরে রেজাল্ট বেরোলো, মানে রেজাল্ট বেরোতে 8-9 মাস এতটা ছিল টাইম। বুঝে গেছিলাম যে আর হয়তো 10 মাস এখন রেজাল্ট বেরোবে না। 2024 এরকম হয়েছিল ইলেকশনের জন্য। তো সাইড বাই সাইড পড়তে থাকি 6 মাস, মানে পুরো ঘর বন্ধ করে কলকাতায় নিজেকে রেডি করলাম। ওবার যেমন হ্যাঁ, সবটা পরীক্ষায় প্রিলিমস দিয়ে আর ভাবতে হচ্ছে না যে প্রিলিমস পাস করবো কিনা, মেন্সের জন্যই পড়ছি। মানে এতটা হ্যাঁ, চলে এসেছে দক্ষতা। আরআরবি ক্লার্কের মেন্স দিলাম, আরআরবি পিওর মেন্স দিলাম। আরআরবি পিওর মেন্সে ওভারও চাকরি হয়ে যায় আমার পিওর মেন্সে। কাট অফ ছিল 72, আমার র স্কোর ছিল 97 মেন্সে। কাট অফ থেকে 25 নম্বর বেশি। বাহ। তো আমি পরীক্ষা দিয়ে বেরিয়ে, মানে হলের থেকে বেরিয়ে আমি বলেছিলাম যে এবার আমাকে কেউ আটকাতে পারবে না। যারা যারা বন্ধু রেখেছিল আমি সবাইকে কনফিডেন্স যে না, আমাকে আটকাতে পারবে না এবার কোনো মতেই। নম্বরও ওরকম হলো। কিন্তু ওবার কি হলো, ব্যাংকের পরীক্ষা আমাদের সেকশনাল কাট অফ থাকে, হুম। কম্পিউটারে সেকশনাল পাস করতে পারলাম না। হুম। 2.5 না কত লাগতো, আমি পেয়েছিলাম 2। দিয়ে ওটাও ইন্টারভিউ ছুটে গেল। দিয়ে ওই টাইমে তারপর এসবিআই পিও মেন্স দিয়েছিলাম। এসবিআই পিও মেন্সের ইন্টারভিউ ডেটও আসলো। আমি ওই টাইমে এত ভেঙে গেছিলাম 2024 সালের দিকে যে আর ইন্টারভিউ দিতে যাওয়া হলো না। পূজার টাইমের কথা এগুলো, 2024 সালে। মানে মানুষ কতটা আর কি ইমোশনালি স্ট্রং হওয়া কতটা জরুরি, যে এই জায়গাগুলোতে ভাঙার পরে সৌরভ লাস্ট স্টেপটা যেতেই পারেনি, কারণ ও ইমোশনালি সে সময় ব্যালেন্স ছিল না। তো যাই হোক, তারপরে কি হলো? তারপরে দুর্গাপূজা গেল 2024 সালে। হুম। 2024 সালে দুর্গাপূজায় আইবিপিএস ক্লার্কের লাস্ট একটা রেজাল্ট বেরিয়েছিল। সপ্তমী কি ষষ্ঠী ছিল ওর দিন। হুম। আমি রেজাল্ট দেখছি, আমি ওটা জানি যে আইবিএস ক্লার্কের যদি মেন্স দিয়ে আমি পাস করে যাবো। প্রচুর ভ্যাকেন্সি ছিল ওয়েস্ট বেঙ্গলে এবার। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কাট অফটা একটু বেশি ট্রেন্ড ছিল, সম্ভবত 86 কি 87 এরকম জেনারেল কাট অফ ছিল। আর আমার 0.25-এ প্রিলিমস পাস হয়নি আইবিএস ক্লার্কের। ওই টাইমে আমি পুরো মানে এবার ডিসিশন নিয়ে নিলাম যে আর আমি পড়বো না। হুম। বাড়িতে এসে যখন সবাই জিজ্ঞেস করছে কী হলো রেজাল্টের, আমি, আমার মা তো অত পড়াশোনা বোঝে না, আমি খালি কম্পিউটার স্ক্রিনটা খুলে আমি দেখালাম যে এই নম্বরটা আমার লাগতো আর এটা আমি পেয়েছি। মা মোটামুটি 2 মিনিট ভেবে বললো যে তুই ছেড়ে দে পড়াশোনা, আর লাভ নেই পড়ে, তোর কপালেই হয়তো চাকরি নেই, অন্য কিছু দেখ এবার আস্তে আস্তে। সেই সময়কারই ঘটনা যে আমাকে বলেছিলি। হ্যাঁ। সেই সময়কার ঘটনা যে সৌরভ ভাবছে যে এবার যদি না হয় তাহলে আমি বেরিয়ে যাবো, পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষ থেকেই বেরিয়ে যাবো। আচ্ছা, তারপরে? তারপরে অনেক অ্যাস্ট্রোলজার দেখালাম কি করা উচিত, হুম। কি না করা উচিত। হুম। এক একজন অ্যাস্ট্রোলজার এক এক রকম কথা বলে। একজন তো লাস্টে এটা বলেছিল হাত দেখে যে তুমি কিছুই করতে পারবে না। আমি বললাম আমার দ্বারা চাকরি নাই। বলছে না, তোমার কপালে চাকরি নেই। আমি বললাম বেসরকারি কাজ। না, তুমি কিছুই করতে পারবে না। বললাম বিজনেস। বলছে না, তোমার মানে তুমি বেঁচে আছো এটাই অনেক তোমার জন্য। মানে কথাটা লিটারালি আমাকে এটাই বলেছিল যে তুমি কিছুই করতে পারবে না জীবনে। তারপরে এই করতে করতে নভেম্বর মাসে, না নভেম্বর না, দুর্গাপূজায়, কালী পূজার ঠিক আগে, ঠিক আগে আগে একদিন কি 2 দিন আগে, 25 অক্টোবর এসবিআই ক্লার্কের রেজাল্ট বেরোয়, ওটাতে সিলেক্টেড হয় ফার্স্ট। আসামে? আসামে। তারপরে সৌরভ আসামে চাকরি করতে চলে গেল। সৌরভের সব যে ডকুমেন্ট ভেরিফিকেশন হোক বা যাবতীয় যা কাজকর্ম ছিল সব কিছু হলো সৌরভের। কিন্তু গল্প আমাদের এখানেও শেষ না, কারণ এরপরেও কিছু বিষয় আছে। সৌরভ কিন্তু তারপরেও পড়াশুনো চালিয়ে যাচ্ছিল। মানে OnePlus-এর আমরা অ্যাড দেখার সময় লাস্টে দেখি না, নেভার সেটেল লেখা থাকে, সেরকম সৌরভের জীবনটা সেটেল হচ্ছে না। কেন সেটেল হচ্ছে না, বা সৌরভ আরও চাকরির জন্য কেন পড়াশুনো করছে, চাকরি করতে করতে চাকরির জন্য পড়াশুনো করা, এবং ব্যাংকের চাকরি করতে করতে। কারণ আমরা যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছি, ব্যাংকের জব প্রোফাইল সম্বন্ধে জানি, যে বাড়িতে এসে আর কিচ্ছু করার মানে নিজের খাবারটুকুও খাবার মতো এনার্জি থাকে না। সেখানে এতটাই মেন্টালি প্রেশার যায়, মেন্টালিও যায়, ফিজিক্যালিও যায়, মেন্টালিটা খুবই যায়। তো সেই সব বাধা উপেক্ষা করে সৌরভ কিন্তু তারপরেও পরীক্ষা দিয়েছে, এবং সেই বিষয়গুলো শুনবো যে কেন পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে কি করে সে সফল হলো না বিফল হলো, সেগুলো একটু শুনবো সৌরভের কাছে। দিয়ে যাই হোক, নতুন নতুন চাকরি, ভালোই প্রথম তো 7-10 দিন ভালোই লাগছে। আমার ব্রাঞ্চটা আমি ভালো পাইনি প্রথম ব্রাঞ্চ। মানে আমার ব্রাঞ্চটা হচ্ছে, আরবিআইয়ের একটা রিপোর্ট বেরিয়েছিল যে রিপোর্টে 50টা খারাপ ব্রাঞ্চ গোটা ইন্ডিয়াতে, সাইবার হটস্পট যাকে বলে, শুধু এসবিআই বলে না, কভারিং অল পিএসইউ, সব পিএসইউ মিলে টপ 50 খারাপ ব্রাঞ্চের মধ্যে হচ্ছে আমার একটা ব্রাঞ্চ। আচ্ছা, সেই ব্রাঞ্চে প্রথম পোস্টিং ওখানে? প্রথম পোস্টিং। আচ্ছা। আমি কোনো ট্রেনিং পাইনি, আমি কিছু কাজ শিখিনি, ব্যাংকের কিছুই জানতাম না। আমি স্বাভাবিক, আমি সারা জীবন অঙ্ক রিজনিং করে কাটালাম। হুম। মানে বেসিক আরটিজিএস, এনইএফটি চেক, এগুলো কি জিনিস হয়, কি করে করতে হয়, এগুলোর মানে ফিচার্স কি, হুম। এগুলো সবাই জানে আজকালকার দিনে, যেটা আমি জানতাম না। তো প্রবলেম হয়, কিন্তু কাজ শিখি ভালো করে, ব্যাংকেরও মানে ব্যাংকের কাছেও মন দিই। হুম। তো তারপরে এই করতে করতে 2-3 মাস যায়,
সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস। দিয়ে মনে হলো যে না, মানে এখানে তো থাকলে হবে না, আমার বাড়ি মালদা, হুম। আমাকে বাড়ির কাছে যেতে হবে কোনো রকম করে। এসবিআই চাকরি করে সেটা পসিবল না বাড়ির কাছে যাওয়া। সেখান থেকে আবার জেদ হয় যে না, আবার পড়বো। তারপরে কি কি পরীক্ষা দিলি? তারপরে ব্যাংকে ছিলাম যেহেতু, ওই জন্য ব্যাংকের ব্যাংকের পরীক্ষাগুলো পরীক্ষা, দিয়েছে। হ্যাঁ। এটা তো স্বাভাবিক বিষয় যে তুই ব্যাংকের দিকে এগোবি, অন্য কোনো ভালো ব্যাংকে বা অন্য কোনো ভালো হ্যাঁ, পোস্টে যাওয়ার চেষ্টা করবি। হ্যাঁ। কোন পরীক্ষা দিয়েছিলি? আমি ওই বছর 2025 সালে আবার যখন সেশন শুরু হয়, হুম। তো ফার্স্টে আইবিপিএস পিও দিলাম। হুম। আইবিপিএস পিওর প্রিলিমস পাস করলাম, কিন্তু মেন্স দিতে যাইনি। কারণ মানে ভেবে দেখলাম যে যদি পিএসইউতে অফিসারই হতে হয়, হুম। তাহলে আমি স্টেট ব্যাংকে এখানে অফিসার হতে পারবো। হুম। আর পিওর মানে পোস্টিং প্যান ইন্ডিয়া হয়। হুম। তো ওই কারণে মেন্স দিতে গেলাম না, যে এটা ভেবে যে আরও দূরে চলে যাব। আরো দূরে চলে যাবে। কারণ এবার চাকরির দরকার নেই, এবার সেটেলমেন্টের দরকার আমার। তো সেখান থেকে প্রথম ঝোঁক জন্মায় যে আরআরবি পিও, যেটা স্টেট বেসড ভ্যাকেন্সি, স্টেট বেসড ব্যাংক, নিজের স্টেটেই থাকবো, নিজের স্টেট থেকে কোনোদিন বাইরে যেতে হবে না। ওখান থেকে আরআরবি পিওর ভূতটা চাপে মাথায়, আরআরবি যে পিও। না, এবার পাস করবো। আচ্ছা, তো সেটা কি ওয়েস্ট বেঙ্গল? না, সেটা বিহার। কেন বিহারের কেন? বিহারে আমার আমার 7.5 বছরের একটা সম্পর্ক আছে। সে মেয়েটি বিহারেই চাকরি করে, আচ্ছা। বিহার গভর্নমেন্টে। আচ্ছা। তার ইচ্ছা ছিল ছোট থেকেই যে যা করবো স্কুল টিচারেই করবো। টিচিং লাইনের প্যাশন ছিল। আমাদের রাজ্যে তো টিচারের আর বললাম না কিছু। হুম। সেখানে সে সুযোগ পায় এবং জয়েন করে। বাহ। তো আমার মাথায় এটাও মানে ছিল যে সে চাকরি ছেড়ে দিলে আমার কাছে থাকতে পারবে, হুম। এখানে একটা সংসার হবে বা কিছু হবে এরকম। কিন্তু সাথে এটাও ভেবেছিলাম যে না, আমার জন্য আমি কাউকে চাকরি ছাড়তে বলবো না বা এনকারেজ করবো না। ও যাতে ভালো করে চাকরি করে, হুম। আমি সেই সেটার জন্য আমি লড়াই করবো। সেটার জন্য আমি লড়াই করবো। আর আমি বাহ। করেছি, আমি পেরেছিও। পেরেছিস। কিভাবে পেরেছে সেই বিষয়গুলো তো আমরা শুনলাম। সৌরভ এই মুহূর্তে চেষ্টা করছে বিহারের কোনো একটা ব্যাংকে ঢুকে যাওয়ার জন্য। বিহারের ব্যাংকের পরীক্ষাগুলোও ক্লিয়ার করে বসে আছে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। সৌরভ ইজ নাও টু বি সেটেলড অ্যাট বিহার। তো এই ছিল সৌরভের জার্নি। আর আমাদের স্টুডেন্টদের জন্য তুই যদি কিছু বলতে চাস। স্টুডেন্টদের জন্য এটাই বলতে চাই যে আমাদের প্রিপারেশন শুরু করার আগে অনেকে অনেক রকম কথা ভাবে। প্রথম কোশ্চেন আমাদের মধ্যে এগুলো থাকে যে এই পরীক্ষা আমি দিতে যাবো, কত অ্যাটেম্প্ট করলে পাস করে যাব, কত নম্বর টার্গেট করে আমি পড়বো। এরকম টার্গেট বেসড পড়লে হয় না। আমি ধরে নিলাম যে আমার 60 পেলে আমার হয়ে যাবে। এবার পরীক্ষায় গিয়ে আমি দেখছি যে আমি 80 পাচ্ছি, তাহলে আমি কি 20টা ছেড়ে আসবো? কখনোই না। তো এরকম টার্গেট বেসড এক্সাম অ্যাপ্রোচ দরকার নেই। টার্গেট বানাও, ডেলি টার্গেট বানাও, কিন্তু পরীক্ষার টার্গেট না। পরীক্ষায় যটা পারবো আমি ভালো করব, ঠিক করব। লক্ষ্য আর এটা হবে যে আমি সাবজেক্টে এক্সেলেন্সি দেখাবো, রেজাল্ট যা হবে হবে। আচ্ছা, আর এই অঙ্কের ভীতিটা কাটানোর বিষয় কিছু? আমার ক্ষেত্রে খালি ছিল প্র্যাকটিস, 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 নাথিং এলস। আর কিচ্ছু না। আর কিছু না। তাহলে তোমাদেরকেও সেইভাবে প্র্যাকটিস করতে হবে যেন, মানে এই যে সৌরভের গল্পটা, এটা আনার মূলত বিষয় একটাই যে সৌরভকে আমি খুব ছোট থেকে চিনি। সৌরভ যে বলে অ্যাপ ক্যাটের জন্য পড়াশুনো করছিল, আমি এখানে সৌরভের ছোটবেলার একটা ছবি অ্যাড করে দেবো। সৌরভ ছোটবেলায় কেমন ছিল আর এখন তোমরা সৌরভকে কেমন দেখছো। শারীরিকভাবে যে নিজের পরিবর্তন, নিজের যে জেদ, এই যে প্র্যাকটিস, কনসিস্টেন্সি, এইগুলোই কিন্তু মূলত ম্যাটার করে যে কোনো বিষয়ে। সেটা শুধু চাকরির পরীক্ষা বললে ভুল। কেউ যদি বিজনেস করতে চায়, সেখানেও যদি সফল মানে হওয়ার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রেও কনসিস্টেন্সি, প্র্যাকটিস, এগুলোই কিন্তু মূল চাবিকাঠি। আর সৌরভের কাছে কিছু জানতে পারবো আমরা? মেন স্ট্রাগলটা যেটা লাস্ট পয়েন্টে ফেস করেছি, হুম। চাকরি করতে করতে প্রিপারেশন, হুম। সেটা মানে না বললে কমপ্লিট হবে না ব্যাপারটা। হুম। যখন শুরু করলাম তো ব্রাঞ্চে আমার এক্সেস চাপ, মানে 9টায় বেরোতে হতো। আমি যে জায়গাটা আমার ব্রাঞ্চ, সেখানে আমি থাকতে পারতাম না। আমাকে 20 কিলোমিটার দূরে একটা রুম নিতে হয়। ওখান থেকে আমি 20 কিলোমিটার দূর থেকে আমি ডেলি যাওয়া আসা করতাম, 20-40 কিলোমিটার বাইক চালাতে হতো আমাকে ডেলি। 9টায় বেরোতাম সকালবেলা, আস্তে আস্তে 7:30 8টা, এসে একটু চা খেতে 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 8:30, 8:30 থেকে একটু ফ্যামিলি টাইম, আধা ঘন্টা ফোনে, দিয়ে 9টার দিকে পড়তে বসতাম। 9টা থেকে 2টা 2:30 3টা, কোনোদিন সারা রাত জেগে থেকে গেছি, ঘুমাইনি। এরকম করে 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 6টা মাস কাটিয়ে তারপরে এই পরীক্ষাগুলো। সফলতাগুলো এসেছে। আর মানে যখনই সেটেল হচ্ছে ব্যাপারগুলো, যে না এবার ভালো পড়ছি, ভালো পড়া হচ্ছে, ডেলি একটা মানে রিদমে চলছি, একটা মানে টু ডু লিস্ট থাকে না, যে আমি আমার টু ডু লিস্টটা করে তারপরে ঘুমাতে যাচ্ছি, সেটা ভালো করে কমপ্লিট হচ্ছে। পারলে কিছু এক্সট্রা পড়তে পারছি। একটু যেই সেটেল হচ্ছে 15 দিন 20 দিন, কিছু না কিছু নতুন চাপ, ব্যাংকে আজকে এটা লিস্ট চলে এসছে, আজকে এটা কাজ চলে এসছে। এরকম করে করে আমার
এবছর মানে 25 সালে পরীক্ষাগুলো সব লেটের দিকে হয়েছিল। মানে ফার্স্ট পরীক্ষা ছিল আমার নভেম্বর মাসে। হুম। আমি দুর্গাপূজায় মালদা আসি, দুর্গাপূজা থেকে কাটিয়ে আমি গেলাম ওখানে। হুম। আমার রাস্তায় একটা ব্রিজ পড়ে, ব্রিজটা ভেঙে গেল। আমার আধা ঘন্টার রাস্তা হয়ে গেল 2 ঘন্টার রাস্তা। হুম। যেখানে আমি 9টায় বেরোতাম সকালবেলা, সেখানে আমাকে সকাল 7টায় বেরোতে হচ্ছে এখন। পড়ার টাইমটা আরও কমে গেল। যেখানে আমি 7:30 8টায় বাড়ি ঢুকে যেতাম, সেখানে ঢুকতে ঢুকতে আমার 9টা বেজে যাচ্ছে। 9টা বেজে যাচ্ছে। তাও আবার মানে কোনোদিন হেঁটে আসছি, কোনোদিন গাড়ি পাচ্ছি না, কোনোদিন নৌকার জন্য দাঁড়িয়ে, আমি নৌকায় যাওয়া আসা করতাম ওই টাইমটায় নদীর মধ্যে দিয়ে। ভাবতে 1.5 মাস পারছি। সেটাও। আচ্ছা। তাও মানে মাথায় এটাই ছিল যে আধা ঘন্টা হলেও পড়বো, হুম। পড়তে বসবো। পড়াশোনার মধ্যে থাকবো, শুধু জীবনটাকে ছেড়ে দিলে হবে না, না, এখনো অনেক কিছু করার বাকি আছে। এই তো। বেশ, তাহলে আজকে আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। আমরা অনেক কিছু শুনলাম, সৌরভের জার্নি সম্বন্ধে জানলাম, এবং সবসময় মাথায় এটাই রাখতে হবে যে জীবন কিন্তু থেমে থাকার জন্য নয়। জীবনে অ্যাচিভ করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে, যতক্ষণ না তুমি স্যাটিসফাইড হচ্ছ। নিজের স্যাটিসফ্যাকশনটাই আসল কথা। সৌরভও যেটার পেছনে ছুটছে, হোপ সৌরভ খুব তাড়াতাড়ি স্যাটিসফাইড হয়ে যাবে। আর এরকম তোমাদের মধ্যেও আমরা অনেককে দেখতে পাবো। থ্যাংক ইউ এভরিওয়ান।